इंडिया में डेंटिस्ट पर कोई केयर नहीं करता, अपने दांत के ऊपर कोई नहीं केयर करता। ওখানে দেখিয়ে দিল কি হোয়াইট হয়ে যাবে দাঁতটা, কিন্তু কি ব্লিচিং পাউডার ওখানে মিক্স থাকে, তো আপনার দিয়ে দিলেন। তো দাঁতের ক্ষেত্রেও কি সেরকম কোনো পেস্ট আছে যে আমার দাঁতে একরকম পেস্ট ইউজ করা যাবে, আপনার দাঁতে একরকম পেস্ট ইউজ করা যাবে? নিম গাছের ডাল কি আমাদের নর্মাল টুথপেস্ট বা ব্রাশের চেয়ে অনেক বেশি? রুট স্কেলিং করতে অনেকে ভয় পায়, বলে ডাক্তারের কাছে যখন যাই আমার কোনো সমস্যা থাকে না, যখন দাঁতের ডাক্তারের কাছে যাই তখন সমস্যা আরো বেড়ে যায়। গুগল ইউটিউব থেকে যারা আছে তাদেরকে ট্রিটমেন্ট করা খুব সমস্যা, অনেক সমস্যা, অনেক সমস্যা। আর তাদেরকে বোঝার মানে কি আগে থেকে ডায়াগনোসিস করে ওইটা মাইন্ডে সেট হয়ে গেছে না। নমস্কার, পডকাস্ট উইথ সময় আপনাদের সকলকে স্বাগত। আমাদের শরীরে নানান সমস্যা হয়, তার জন্য আমরা ডাক্তারের কাছে ছুটে যাই, কিন্তু এমন একটা আমাদের শরীরের মেজর অঙ্গ বলতে পারেন যার অনেক সমস্যা হলে কিন্তু আমরা ডাক্তারের কাছে যাই না, বরঞ্চ বাড়িতেই ডাক্তারি করি। যখন সেটা খুব বাড়াবাড়ি হয় সেই তারপরেই কিন্তু আমরা ডাক্তারের কাছে যাই। তো বুঝতেই পারছেন আমরা কোন অঙ্গের কথা বলছি। সবচেয়ে সেন্সিটিভ কিন্তু আমাদের যে দাঁত, এই দাঁত যতক্ষণ না আমাদের ব্যথা হচ্ছে, পেন হচ্ছে, ততক্ষণ কিন্তু আমরা দাঁতের ডাক্তার বা ডেন্টিস্টের কাছে যাই না। তো এই একটা মেজর যেটা পার্ট আছে ডেন্টিস্ট, সেই আমাদের অনেক ভুল ধারণা, অনেক মিথ আছে, যেখানে রুট স্ক্যানিং বা স্কেলিং করালে দাঁতের সমস্যা বাড়তে পারে। অনেক সময় দেখা যায় কয়বার ব্রাশ করলে আমরা ভালো মতন দাঁতের যত্ন নিতে পারবো, বা কোন পেস্ট ইউজ করতে পারি বা কোন ব্রাশ ইউজ করতে পারি, না পুরানো দিনের আমরা নিম ডাল ইউজ করতে পারি। সব কিছুই নিয়ে কিন্তু আমরা আজ আলোচনা করব। কিন্তু তার সাথে আর একটা জিনিস, যে অনেক সচেতনতামূলক হলেও কিন্তু দাঁত নিয়ে বেশি সচেতনতামূলক কোনো আমরা অ্যাওয়ারনেস আমরা খুব একটা দেখতে পাই না, যার ফলে কিন্তু দিনের পর দিন বেড়ে চলেছে ওরাল ক্যান্সারের মাত্রা। তো সেই নিয়ে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট ডেন্টিস্ট ডক্টর নীরজ কুমার সিং। তো সরাসরি দাদা আপনাকে স্বাগত আমাদের পডকাস্টে। আর ফার্স্ট প্রশ্ন, যে দিনে দিনে এত যত্নের পরেও যে ওরাল ক্যান্সার যে নামক যে রোগটা বেড়ে চলেছে, কেন? আমাদের কি কোথাও অ্যাওয়ারনেসের সমস্যা আছে? हाँ, जो टोबैको हैबिट्स पेशेंट्स हैं, जो कि खैनी, गुटखा या पान वगैरह खाते हैं, जो लेट टाइम तक मुंह के अंदर दबा के रखते हैं या फिर रात में लेके सोते हैं, उस कंडीशन में क्या होता है कि हमारा टिश्यूज डैमेज होता है। जब कंटिन्यू टिश्यूज डैमेज होगा तो अल्सर जनरेट होगा, तो नॉन हीलिंग अल्सर में कन्वर्ट हो जाएगा। तो इन द फ्यूचर जब बैक्टीरियल ग्रोथ ज़्यादा हो जाएगा तो आपका टिश्यूज हीलिंग नहीं होगा, तो वो कैंसर होने का चांसेस बहुत ज़्यादा बढ़ जाता है। फाइबर्स, लिगामेंट्स सारे डैमेज होने लगते हैं, माउथ ओपनिंग कम हो जाएगा पेशेंट का, बर्निंग सेंसेशन मुंह में आएगा, मुंह में जलन होगा, कुछ भी खाने से, झाल खाने से, कुछ भी खाने से पेशेंट को बहुत ज़्यादा लगता है। ठीक है, उस कंडीशंस में पेशेंट को टोबैको लेट नाइट जो माउथ में रख के सोते हैं या फिर एवरी टाइम माउथ के अंदर टोबैको रखते हैं, वो चीज़ नहीं रखनी चाहिए। जनरली करने के बाद मतलब आप खा रहे हो तो साथ में पानी वगैरह से कुल्ली करनी चाहिए, वॉश कराना चाहिए ईयरली, मतलब और कंटिन्यू नहीं कर पा रहे हैं तो साल में एक बार कम से कम आप कीजिए। स्केलिंग आपको रिकमेंडेड होता है कि जो कि हम गुटखा खाते हैं या फिर खैनी खाते हैं, वो सब हम लोग के टिश्यूज के अंदर जिंजाइवा के मार्जिन में पूरा सील हो जाता है, तो वो हार्ड हो जाता है, तो वो चीज़ नहीं निकलेगा, तो वो बैक्टीरियल ग्रोथ के लिए सोर्स होता है। तो जब आप इस चीज़ को प्रोटेक्ट करेंगे तो आप कैंसर से दूरी बना कर रखेंगे। इसमें अवॉइड करने का क्या है कि टोबैको जितना कम से कम ले, या फिर ले तो आप एवरी टाइम उसको क्लीन रखें माउथ को जब भी खाएं। দেখুন, টোবাকো নেওয়া তো একদমই ভালো জিনিস নয়, কিন্তু ডাক্তারবাবু যেটা বলছেন যে টোবাকো আপনার যদি হ্যাবিট একদিনে ছাড়া যায় না, অভ্যাসটা, সেই অভ্যাস যদি ছেড়ে দেন খুব ভালো হয়। যদি না ছাড়তে পারেন অন্তত ইউজটা কমিয়ে দিন টোবাকোর, আর বেশিক্ষণ মুখে রাখবেন না। মাঝে মাঝে মুখটাকে কিন্তু ক্লিনও করতে হবে, কুলকুচি করতে হবে, কুলকুচি করে কিন্তু সেই জলটাকে ফেলে দিতে হবে। সেটা কোনোরকমভাবে মুখে ঘন্টার পর ঘন্টা নিয়ে রাখা যাবে না, যার ফলে কিন্তু ওরাল ক্যান্সারের মাত্রা কিন্তু বেড়ে যেতে পারে। তো আপনারা এখনই কিন্তু সচেতন হন। তো আমার একটা ইন্টারেস্টিং জিনিস আমার হয়, যে ডাক্তার মানে
দাঁতের ডাক্তার খুব একটা আমরা দেখতে পাই না। নর্মাল মেডিসিন, জ্বর হলেও মানুষ ডাক্তারের কাছে যায়, কিন্তু দাঁতের খুব পেন হচ্ছে তারপরেই ডাক্তারের কাছে যায়। কিন্তু ডাক্তারের কাছে যদি আগের থেকে কোনো সিস্টেমে যদি যায় তাহলে দাঁতের আরো ভালো बिल्कुल ডাক্তারকে। मतलब कि इंडिया में डेंटिस्ट पर कोई केयर नहीं करता, अपने दांत के ऊपर कोई नहीं केयर करता। जनरली अगर अदर्स कंट्री में हम लोग देखें तो अदर्स कंट्री में सबसे पहले केयर किया जाता है डेंटल पे, क्योंकि डेंटल का मेन रोल है, दांत का मेन रोल है बॉडी के लिए। अगर मेस्टिकेशन मतलब छिवाने का प्रोसेस पूरा नहीं होता है तो बॉडी में डिफरेंट डिफरेंट प्रॉब्लम शुरू होता है। हार्ट से लेके लिवर से लेके कुछ भी हो, सारा कुछ मुंह के थ्रू होता है। তো আপনি বলছেন মানে আমরা যে ঠিক মতো চেবাচ্ছি না, হ্যাঁ না চিবিয়ে যদি আমরা খেয়ে নিই তো আমাদের হার্ট থেকে, কিডনি থেকে, হ্যাঁ। লিভার থেকে সবকিছুর উপর এফেক্ট করছে। बिल्कुल তো আমাদের দাঁত বা আমাদের মুখ থেকে যেটা খাচ্ছি সেটা কিন্তু সবচেয়ে বেশি সেন্সিটিভ, সেটা সবার আগে কেয়ার নেওয়া দরকার। हाँ एकदम। তো এই কেয়ার নেওয়া আপনি বলছেন তো মানে দরকার, তো কোন প্রসেস, মানে সকাল থেকে একটা রুটিন থাকে, মানুষ ঘুম থেকে ওঠা থেকে কিভাবে দাঁতের যত্ন নিতে পারে? সকাল দিকে প্রথমে তো উঠে ব্রাশ করতে হবে প্রপারলি। ব্রাশ করার পরে ব্রাশিং 2 টাইমস, मतलब একটা সকালে করবে একটা রাত্রিবেলা করবে, ঠিক আছে। যেখানে 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 মাউথ থেকে ফাউল স্মেল আসছে या फिर ব্লিডিং হচ্ছে ওই কন্ডিশনে ইমিডিয়েট কিউ ডেন্টিস্ট যে আপনার পাশে আছে যেখানে আছে ওখানে যায় একটু কনসাল্ট করতেই হবে দাঁতের সঙ্গে। তো ওইটা স্কেলিং হয়, পলিশিং হয়, তো ওইটা করে তো মেনটেন রাখা যাবে, কেন কি বোনটা লস হতে গেলে ডিপোজিশন হবে তো আপনার দাঁতে যে সাপোর্টিং বোন থাকে ওই বোনটা লস হয়ে যাবে, গলে যাবে। তো ওই গলে যেতে গেলে পুরো শেষ হয়ে যাবে দাঁতটা। তবে जब अपना ওইটা সাপোর্ট পাবে না তো হেলদি গামস और হেলদি টুথ থাকবে না, তো আপনার মেস্টিকেশন করবেন কি করে? তো একটু তো এইটা করতে হবে। আর ফাস্ট ফুড যে इस টাইমে আপনার বাচ্চাটা চাই অ্যাডাল্টসটা দেখুন যে দুই দেখুন সবটা বাইরে দিকে খেতে গেলে ভালোবাসে, ঠিক আছে। তো ওইটা জিনিসটা অ্যাভয়েড করতে মানে ফাস্ট ফুড অ্যাভয়েড করতে হবে अगर আপনার হেলদি থাকতে চাচ্ছেন তো। তো আর একটা জিনিস আমার জানার ছিল যে এই যে অনেক সময় দাঁত ব্রাশ করার পরে কিন্তু একটা হলদে ভাব থেকে যায়, হুম তো এটা কি করলে ওয়াশ, মানে কি করলে ক্লিয়ার হবে? কেননা অনেক সময় ইউটিউব, গুগল, এআই দিয়ে অনেকে জিজ্ঞেস করে নেয় সেটা কতটা, মানে অনেক ডেন্টাল হ্যাকস বেরিয়ে গেছে, হ্যাঁ তো সেটা কতটা ক্ষতিকারক? দেখুন অ্যাকচুয়ালি মার্কেটে অনেক রকম জিনিস আছে, ঠিক আছে। ওর ব্যবহার করতে গেলে কেউ বুঝতে পারে না কি জিনিস আমি ব্যবহার করছি, কি কম্বিনেশনটা ব্যবহার করবো তোমার দাঁতটা ভালো থাকবে। আপনার তো দেখলেন কি ওখানে দেখিয়ে দিল কি হোয়াইট হয়ে যাবে দাঁতটা, কেন কি ব্লিচিং পাউডার ওখানে মিক্স থাকে। তো আপনার দিয়ে দিলেন, দিয়ে দিতে গেলে কি হবে কি আপনার মাড়িটা ক্ষয়ে যাবে, দাঁতে ইনেবলটা ড্যামেজ হয়ে যাবে। তারপরে আপনার বুঝবেন না শিরশির ভাব আসছে কন্টিনিউ করতে গেলে এবার, তবে আপনার ডেন্টিস্ট পাশে আসবে কি স্যার আমি তো এই জিনিসটা, পেশেন্টটা বলে না কি আমি এই জিনিসটা ব্যবহার করেছি, বাস আমার শিশির ভাব আসছে এটা কন্ট্রোল করো। যবে ডেন্টিস্ট জিজ্ঞাসা করবে কি জিনিসটা ব্যবহার করেছিলেন, ব্রাশ করেছেন, কি মাজন দিয়ে ব্রাশ করেছেন, তারপরে পেশেন্টটা বলবে কি হ্যাঁ আমি এই জিনিসটা নিয়ে আসছিলাম ওই জিনিস দিয়ে করেছি, পুরো গমসটা জ্বলে গেছে, আমার বার্নিং সেন্সেশন হচ্ছে, দাঁতে এনেমেলটা পুরো ড্যামেজ হয়ে গেছে, তবে পেশেন্টটা বলবে। তো একটু সাজেশন থাকে কি যে জিনিসটা আপনার ব্যবহার করছেন প্রথমে ডক্টরের সঙ্গে ওপিনিয়ন নিন কি কি জিনিসটা আমি ব্যবহার করব। ডাইরেক্ট মার্কেট থেকে পারচেজ করে আপনার করবেন ওই জিনিসটা করবেন, ওইটা জিনিস করতে গেলে আপনার দাঁতের সঙ্গে ক্ষতি হতে পারে, আপনার মুখে টিস্যুস দিয়ে ক্ষতি হতে পারে, জিনজাইভা ক্ষতি হতে পারে, তো ওইটা এরকম জিনিসটা ব্যবহার করবেন। আমরা যেমন দেখি যে প্রতিটা মানুষের বিভিন্ন শরীর অনুযায়ী ওষুধ লাগে, তো দাঁতের ক্ষেত্রেও কি সেরকম কোনো পেস্ট আছে যে আমার দাঁতে একরকম পেস্ট ইউজ করা যাবে, আপনার দাঁতে একরকম পেস্ট ইউজ করা যাবে? না অনেক রকম পেস্ট থাকে, তো কেউ কেউ বলে কি আমার দাঁতে শিশি ভাব হচ্ছে, কেউ বলে ব্লিডিং গমস হচ্ছে। তো ওই কন্ডিশনে কি হয় কি বাড়ি দিকে একটা পেস্ট আসে গেছে, পুরো ফ্যামিলিটা একটাই, বাচ্চা paste। দিকে বড়টা সব একটাই পেস্ট ব্যবহার করে, বলুন কি সেন্সোডাইনটা আসে গেছে, মার্কেটিং দেখিয়ে দিল কি সেন্সোডাইনটা বেস্ট। তো সেন্সোডাইনটা ইজ লাইক পেস্ট নেই, এজ লাইক এ মেডিসিন। তো বাড়ি দিকে ছোট বাচ্চাটা भी করে বড়টা भी করে কন্টিনিউ হ্যাবিচুয়াল হয়ে যাচ্ছে, যবে দরকার পড়বে তো এটা কাজ করবে না। তবে পেশেন্ট বলে কি আমি তো সেন্সোডাইন করছি আর আমার কিছু কাজ হচ্ছে।
আর একদম আপনি একদম ভালো কথা বলেছেন, কিন্তু ওই যে মধ্যবিত্ত বা মিডিল ক্লাস ফ্যামিলিতে এটা ম্যাক্সিমাম দেখা যায়। তো ছোট থেকে বড় একটাই পেস্ট ইউজ করছে, কিন্তু এরকম কোনো নর্মাল কোনো পেস্ট বা কোনো আপনি বলতে পারেন যেটা সবাই ইউজ করতে পারবে? সবচেয়ে বেস্ট হচ্ছে কোলগেট। কোলগেট কোলগেট আছে, ম্যাক্স, কোলগেটের অনেকগুলো ভাগ আছে, হ্যাঁ, জেল ম্যাক্স আছে। জেল আছে, পেপসোডেন্ট আছে। যে টুথপেস্টটা পার্টিকেলসটা স্মুথ থাকে ওই জিনিসটা ব্যবহার করুন। আর যে পেস্টটা পার্টিকেলসটা রাফ থাকবে ওই পেস্টটা ব্যবহার করতে চায় না। কেন কি ওই পেস্টটা अगर ব্যবহার করবেন তো আপনার বুঝতে পারবেন না কি আমার কি হচ্ছে। আপনার আস্তে 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 এনেমেলটা ক্ষয়ে যাবে, ডেন্টিনটা ক্ষয়ে যাবে, যবে আপনার পল্প মতলব যে দাঁতের ভিতরে শিরা থাকে শিরা পাশে ঢুকে যাবে, তবে আপনার বুঝতে পারবেন না আর কিছু হয়েছে। যেরকম আপনার দেখুন তো দন্তক্রান্তি, হ্যাঁ, ডাবরের পেস্টটা পার্টিকেলসটা দেখবেন একটু রফ আছে, তো ওই জন্য বেশি ক্ষতি হয়। মানে একদম আমরা যখন ছোট ছিলাম সেই সময় আমরা দেখতাম যে বাড়ি থেকে বলতো যে ঠাকুমা হোক, দিদা হোক, বাবা হোক, মা হোক, যে হাত हाथे नून और सरसों का तेल देने से वो से करने से वो अच्छा रहता है। हाँ, बिल्कुल। पहले वो था। वो एंटीसेप्टिक एंटी बैक्टीरियल ग्रोथ को डेवलप होने नहीं देता है, क्योंकि आपका जो जिंजाइवा में इन्फेक्शन होता है, एक तो एंटीऑक्सीडेंट प्रॉपर्टीज है अपना सरसों तेल का, एंटीसेप्टिक प्रॉपर्टीज है अपना हल्दी का, और एंटी बैक्टीरियल ग्रोथ रोकने के लिए अपना सॉल्ट है। একটা ইন্টারেস্টিং জিনিস দেখা গেছে যে কুম্ভ মেলাতে একজন সেলসম্যান সে কিন্তু জাস্ট নিম গাছের ডান্ডি দিয়ে প্রচুর সেল করেছে, যেটা ফরেন লোকেরা ম্যাক্সিমাম সেটা ইউজ করেছে। তো নিম গাছের ডাল কি আমাদের নর্মাল টুথপেস্ট বা ব্রাশের চেয়ে অনেক বেশি? হ্যাঁ, বেটার, অনেক বেটার। ওইটা কি আছে কি জেনারেলি অ্যাডভাইস করা যায় ফাইব্রাস ফুড, দাঁতের জন্য ফাইব্রাস ফুড বেস্ট। ফাইব্রাস ফুড ইন সেন্স বডি থেকে भी বেস্ট, দাঁতের জন্য বেস্ট। কেন কি দাঁতের দিকে যত চিবাবেন অত দাঁতটা ভালো থাকবে, ম্যাস্টিকেশন প্রপার করতে গেলেই দাঁতটা ভালো থাকবে। আর আগে যে বাবা দাদা করছিল ওই টাইমে কি করছিল, দাঁতুন নিয়ে আধ ঘন্টা বসিয়ে পুরো দাঁতটা চিবিয়েছিল। তো এই টাইমে বাচ্চাটা বললেন ব্রাশ করতে গেলে ব্রাশ করবেন না, শুধু ব্রাশ এরকম এরকম করে দিলে হয়ে গেল কাজটা। ওই রকম নেই, প্রপার ব্রাশিং হতে हुए দাঁতুন দিকে করতে গেলে তো বেস্ট। अगर दिने করতে পারেন তো দিনে একটা, আর না তো সপ্তাহে কমসে কম দুটা, अगर अपना করুন তো ভালো। তাহলে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে যতই পেস্ট আসুক, বিভিন্ন কোম্পানি পেস্ট আসছে যেটা আমরা সকাল বিকেল আমরা প্রত্যেকে ইউজ করছি, কিন্তু ডাক্তারবাবু বলছেন কিন্তু যে অন্তত সপ্তাহে, রোজ যদি নাও পারেন সপ্তাহে একটা দিন অন্তত নিমের ডাল দিয়ে আধা ঘন্টা হলেও বা 20 মিনিট হলেও বা 15 মিনিট হলেও আপনারা কিন্তু ওটাকে চিবিয়ে চিবিয়ে করুন, তাহলে কিন্তু আপনাদের দাঁত অনেক বেটার থাকবে, লংজিভিটি থাকবে দাঁতের। তো দাঁতের যত্ন নিতে গেলে কিন্তু আপনাকে নিমের ব্যবহার করতে হবে, ডাক্তারবাবু কিন্তু সেই মতোই কিন্তু বলছেন। তো আমার আরও কিছু ইন্টারেস্টিং জিনিস আছে দাঁতের ব্যাপারে, যে দাঁতের রুট স্কেলিং করতে অনেকে ভয় পায়, বলে ডাক্তারের কাছে যখন যাই আমার কোনো সমস্যা থাকে না, যখন দাঁতের ডাক্তারের কাছে যাই তখন সমস্যা আরও বেড়ে যায়। নেই, এরকম কোনো না 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 না, এরকম কিছু নেই। সবার মাইন্ডে সেট থাকে না কি আমি আর তো দাঁত ভালো আছে, যবে ব্যথা নিয়ে যাবে তবে বুঝবে কি হ্যাঁ ব্যথা নিয়ে যাচ্ছি, তবে সেটি করছেন তো ভালো। पर কি হয় কি কবো কবো কি হয় কি দাঁতের উপরেটা ইনেমল ও ডেন্টিন লেয়ার পুরো ঘষে যায়, ঘষে গেলে শিরা একদম পাশে থাকে, ওই কন্ডিশনে ডেন্টিস্টটা বলবে না এটা আপনার করতেই হবে আরসিটিটা, না তো ফির দাঁত তুলে ফেলতে হবে। তো ওই পেশেন্টের মাইন্ডে থাকে কি ইয়ে আমরা কিছু নেই, আমার দাঁতটা ভালো ছিল, কেউ সিসিডি ভাবছিল, আর ডেন্টিস্টটা বলেছে কি আরসিটি করে দেন। তো আরসিটি মতলব পেশেন্টের মাইন্ডে হলো আমার কিছু নেই, তো বাস ডেন্টিস্টকে উপরে ব্লেম আসে গেলো কি আমার কিছু ছিল না, উনি টাকা লেতে জন্য এই জিনিসটা করে দেবে। पर এইরকম এই চিজটা মিথ্যা, ডেন্টিস্ট কবো চাবে না কি আপনার মতলব কি দাঁতে ক্ষতি করে টাকা প্রপার আপনার ট্রিটমেন্ট দিতে গেলেই ওইটা কাজ করা যায়, কি আপনার যে ফিউচারে আপনার প্রবলেমটা ক্রিয়েট হতে পারে না। না তো আপনার পেশেন্ট করে টাকা নিতে গেলে তো বলবে ফিলিং করে দেন, ফিলিং করে ছেড়ে দেবে, কিছুদিন পরে ফিলিং উঠে যাবে, কিন্তু কি অক্লুজাল পোর্শনে যবে ইনেবল ডেন্টিনটা পুরো ফ্ল্যাট থাকবে তবে ওখানে ফিলিং বেশি দিন টিকে না, अगर ग्रुप्स ना बना जाए तो
তো ওই কন্ডিশনে अगर আরসিটি না করা যায় তো পেন হয়ে যাবে ফিউচারে ইন দ্যাট সেন্স। তো ওইটাই পেশেন্ট বুঝতে পারে না কি জিনিসটা আছে। তো আপনার আপনার কেরিয়ারে মানে আপনার এই ডেন্টিস্ট ডক্টর কেরিয়ারে এরকম কোনো পেশেন্ট পেয়েছেন মানে যে পেশেন্ট হয়তো আপনার সাথে এসে তর্ক করছে যে এইটা না এটা ভালো হতো, এরকম থাকে মানুষের প্রত্যেকের লাইফ, এরকম কোনো স্মরণীয় জিনিস বা অনেক ভালো জিনিসও থাকতে পারে যে এসে পরে আপনাকে অ্যাপ্রিসিয়েট করে গেছে, সেরকম কোনো? হ্যাঁ অনেকটা পেশেন্ট আছে এরকম। তো বেশি পেশেন্টে ইউটিউব আর গুগল দেখিয়ে আপনার ডায়াগনোসিস করে লে আগে থেকেই আচ্ছা, কি আমার এই জিনিসটা নেই এই জিনিসটা। আর যবে ওই জিনিসটা আমি দিতে পারি না তো বলি কি না এই জিনিসটা দিতে গেলে দরকার নেই, আপনার এই জিনিস দিয়েই কাজ হয়ে যাবে। বলবেন না আমার ওই জিনিসটাই চাই, পর টাকা নেই, টাকা দেবো না, ওইটা টাকাটা দেবো আপনার নর্মাল যা কি দরকার নেই পেশেন্টটা। আর মানুষকে আমার ফিলিং করতে হবে পেশেন্টটা আরসিটি রিকমেন্ডেড আছে या फिर পেশেন্টটা ফিলিং রিকমেন্ডেড আছে ওইটা বলবে দেখে নিলে গুগলে আমার সেন্সিটিভিটি হচ্ছে প্রচুর সেন্সিটিভিটি হচ্ছে, তো ওখানে দেখিয়ে দিল কি আপনার আরসিটি করে দেবে। মানে এই গুগল ইউটিউব থেকে যারা আসে তাদেরকে ট্রিটমেন্ট করা খুব সমস্যা, তাই অনেক তো? সমস্যা অনেক সমস্যা। আর তাদেরকে বোঝানো কারণ কি আগে থেকে ডায়াগনোসিস করে ওইটা মাইন্ডে সেট হয়ে গেছে না, এবার মাইন্ডে সেট হয়ে কখনো যাবে তো কি এটা মনে হয় না যে আপনারা যে এত বই পড়েছেন, পরীক্ষা দিয়েছেন, পরীক্ষা দিয়ে ডেন্টিস্ট হয়েছেন, ডক্টর হয়েছেন, সেখানে কোথাও আফসোস হয় না যে সেই সময় যদি গুগল আর ইউটিউব থাকতো তাহলে আমরাও ডাক্তার হয়ে দেখুন যেতাম, একটা তো এত মাইন্ডে পড়াশোনা করতে থাকেই, হতো না? একটা তো মাইন্ডে থাকেই কি এত তো করে পরে যত পেশেন্টটা দেখছি সব পেশেন্ট দেখা পরে পেশেন্টটা আসে বলবে না আপনার গলত ডায়াগনোসিস করছে, তো এইটা পেশেন্ট বলবে তো ভাই ঠিক আছে আপনার যে ডায়াগনোসিস ভালোবাসছেন তো ইয়া তো আপনার এখানে করান না তো কি অন্য ডক্টর দিকে দেখে নেন, ডাইরেক্ট বলে দেবে যাবে। একদম। মানে সেক্ষেত্রে এইরকম সম্মুখীন আপনাদের এখন হতেই হচ্ছে যেহেতু ডিজিটাল ইন্ডিয়া হয়ে গেছে। হ্যাঁ ডিজিটাল ইন্ডিয়া হয়ে গেছে পর পেশেন্ট মেন্টালিটিটা ডিজিটাল হয়নি, শুধু ওইটা দেখছে কি মানে ইউটিউব থেকে এই জিনিসটা দেখাচ্ছে, তারপরে কি দেখাচ্ছে পর ওইটা বুঝতে পারছে না, ট্রিটমেন্টটা কি দিতে হবে ওইটা বুঝতে পারছে না, ওইটা আপনার মনে ডায়াগনোসিস হয়ে যাচ্ছে যে ওখানে ডক্টরটা যে বলছে ইউটিউবে পর ওইটা ডায়াগনোসিস ওনার ডায়াগনোসিস সাথে ম্যাচ হচ্ছে না, মানে তো ডেন্টিস্ট সঙ্গে ম্যাচ। ইউটিউব বা এতে যেসব অনেক ডাক্তাররা বলে বা তাদের ইন জেনারেল একটা বলছে, হ্যাঁ কারণ প্রতিটা মানুষের তো রোগ আলাদাই থাকে, হ্যাঁ তো কিন্তু সেই জেনারেল নিয়ে আপনাদের কাছে আসছে। জেনারেলি তো যে আশেপাশে ডেন্টিস্ট আছে ওনার হ্যাঁ। কনসাল্ট তো করতেই হবে আপনার, অবশ্যই। ইউটিউব দিকে তো আপনার ট্রিটমেন্ট করতে পারবেন না। একদম। ঠিক আছে, তামাক তামাক গুটখা এগুলো মানে যদি মানুষ এক সপ্তাহ যারা রেগুলার নিচ্ছে বা যারা রেগুলার চেবাচ্ছে তারা যদি 7 ডেজ বা 20 ডেজ যদি অফ করে দেয় তারা কি ফল পাবে? অনেক বেটার ফল পাবে। এক তো যে কন্টিনিউ খাওয়া দাওয়া করে মানে গুটকা তম্বাকু মাকু খায় বেশি করে তো দেখবেন কি ওনার মুখটা বেশি খুলে না, মুখ ওপেনিং করতে গেলে এক ফিঙ্গার দু ফিঙ্গার এসে বেশি হবে না, আর সাথে সাথে জ্বলা করে মুখটা, কিছু বি খাওয়া দাওয়া ঝাল মশলা খেতে পারে না পেশেন্টটা, বলবে না আমি খাবো না এটা ঝাল লাগছে এটাই করছে, যবে ওইটা অ্যাভয়েড করবে এক সপ্তাহ জন্য তো দেখবে কি আমার মাড়িটা ওর গালে যে ফাইবার্সটা আছে মুখটা খুলতে গেলে একদম রিল্যাক্স ফিল হচ্ছে, তো ওইটা বেনিফিট পাবে। এইরকম নেই কি অ্যাভয়েড করছে তো বেনিফিট পাবে না, কিন্তু কি টিবিউলসটা ওই জিনিসটা ক্যাচ করছে, যে লিগামেন্ট আছে লিগামেন্টের ভিতরে টিবিউলস থাকে, তো টিবিউলসটা আপনার গুটকা দিকে যে কথা থাকে ইয়া সামথিং সামথিং টোব্যাকো যে জিনিসটা আছে ওই জিনিসটা ওখানে ভর্তি হয়ে যায়, তো যবে আপনি ইউজ না করতে গেলেন তো টোব্যাকো না ইউজ করতে গেলেন ধীরে ধীরে আস্তে আস্তে করে খুলে যাবে পুরো এরিয়াটা, তো রিল্যাক্স মোড মে আসবে। আচ্ছা, আমার দর্শকদের জন্য একটা জিনিস বলুন যে আমাদের যে ব্রাশ কিভাবে করলে হেলদি থাকা যাবে, দাঁত হেলদি থাকবে, তো সেটা যদি একটুখানি জাস্ট। ব্রাশ করতে গেলে 2 টাইমস ব্রাশ করতে হবে আপনার, ক্লক অ্যান্ড অ্যান্টি ক্লক টেকনিক, মতলব আমি এখানে কিছু নেই আমি একদিকেই বুঝে যাচ্ছি আপনার, যেরকম ব্রাশটা আছে এই ব্রাশটা গামস আর টুথে মাঝখানে থাকবে, এরকম করে নিচুন দিকে উপরের দিকে এরকম টানতে হবে, উপরের দিকে নিচুন দিকে করতে হবে, ফির ক্লক ওয়াইজ ঘুরতে হবে আর অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরতে হবে, ব্রাশ করার পরে মাড়ি ধরে এইরকম এই আঙুঠা এঙ্গুলি দিয়ে
ইউজ করে মাড়ি ধরে আস্তে আস্তে নিচুন দাঁতটা উপরের দিকে টানতে হবে, আর উপরের দাঁতটা নিচুন দিকে টানতে হবে। ওইটা করতে গেলে কি হবে কি আপনার মাড়ির ভিতরে যত ডিপোজিশনস থাকে ওই ডিপোজিশনটা বেরিয়ে যাবে। তো ইন দ্য ফিউচার अपना माउथ দেখে ফাউল স্মেল, ব্লিডিং গামস या फिर আপনার মাড়িটা হয়ে যাচ্ছে এরকম জিনিসটা হবে না, হেলদি থাকবে আপনার দাঁতটা ফিউচারে। যে, একটা সময় যেটা আমরা দেখেছি একটা বয়সের পরে গিয়ে দাঁতের সমস্যা আসতো, হুম। কিন্তু এখন অনেক বাচ্চা হুম। প্লাস অনেক ইয়ং হুম। তাদের কিন্তু খুব তাড়াতাড়ি দাঁতের সমস্যা দেখা দিচ্ছে। দাঁত থেকে কোনো সময় রক্ত বেরোচ্ছে বা দাঁত অনেক সময় পড়ে যাচ্ছে, দাঁতে অনেক সময় নড়াচড়া করছে, পরিষ্কার হচ্ছে না, একটা স্মেল বেরোচ্ছে মুখ থেকে। তো দেখুন। তার তো সেটা কি কারণে আর তার প্রতিকার বা কি আছে? দেখুন ওইটা মেন প্রবলেম আছে ডাইট, পেশেন্টের ডাইট। যে ইয়ং জেনারেশন আছে या চাইল্ড আছে বেশি চায় চাউমিন খাবো, পিৎজা খাবো, বার্গার খাবো, আর বাড়ি দিকে খাওয়া দাওয়া করবো না, ফাইব্রাস ফুড কিছু খাবো না। বাবা দাদা আগে থেকে কি বলছিল, চানা চিবাও, গুড় খাও। पर এই জেনারেশনটা বলেন আপনার গুড় খেতে গেলে, চানা চিবাতে গেলে খাবে না। কেন? কি ওইটা স্টিকি ফুডস চায়। और स्टिकी फूड्स खाते গেলে কি হবে কি যেটা ডিপোজিশনস হয় ডিপোজিশনসটা 12 আওয়ারলি পরে ক্যালসিফিকেশন শুরু হয়ে যায়। ক্যালসিফিকেশন শুরু হওয়ার পরে ওইটা ক্যালকুলেসে ডিপোজিট হয়ে যাবে, পাথর মতন হয়ে যাবে, তারপরে তো ব্রাশ দিকে বেরোতে পারবে না। যবে ওইটা ডিপোজিট হয়ে যাবে পাথর মতন তবে ওখানে ব্যাকটেরিয়াল গ্রোথ শুরু হয়ে যাবে। ব্যাকটেরিয়াল গ্রোথ শুরু হতে গেলে মাড়িটা ইনফেকশন দেবে, তারপরে যে মাড়ির ভিতরে হাড় থাকে যে দাঁতের সাপোর্ট দিয়ে হাড়টা ওই হাড়টা গলে যাবে। তো ইন দ্য ফিউচার দেখবেন কি ব্লিডিং হচ্ছে, ব্রাশ দিতে গেলেই মুখে দিকে রক্ত বেরে, কেউ সাথে কথা করতে গেলে ফাউল স্মেল আসে। তো একটু আপনার ভিতরের দিকে বি লাগে না, আর মুখের দিকে তো ফাউল স্মেল আসছে, রক্ত সকাল সকাল ব্রাশ করছি রক্ত বেরোচ্ছে। ওই কন্ডিশন আছে কি বেটার হবে কি নিউ জেনারেশনটা একটু ফাস্ট ফুডটা অ্যাভয়েড করে, যত কম খেতে পারে তত ভালো। কোল্ড ড্রিঙ্কস হলো আপনার পিৎজা বার্গার চাউমিন জিনিসটা যে আছে, হ্যাঁ খান, এইটা বলছি না কি খাতে হবে না, খান पर একটু মেনটেন করে খান টাইমলি। पर डे যে হ্যাবিট আছে ওইটা হ্যাবিট অ্যাভয়েড করুন, সপ্তাহে একবার দুবার চলে বেটার আছে। पर হ্যাঁ ব্রাশিং প্রপার করতে হবে। अगर এরকম জিনিসটা হচ্ছে তো স্কেলিং রেকমেন্ডেড থাকে কি বছরে একবার আপনার স্কেলিং করতেই হবে। স্কেলিং করতে গেলে আপনার দাঁতটা ভালো থাকবে, মাড়িটা ভালো থাকবে, সুস্থ থাকবেন আপনার। ব্রাশ কোন টাইমে করা দরকার? সকাল আর্লি মর্নিং, আফটার ফুড ইভিনিং মে করবেন তো আফটার ফুড, রাত্রে 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 শোয়ার আগে একবার শোয়ার আগের একবার আর সকাল। अगर बेस्टर হবে কি अगर করতে পারেন তো উষ্ণ জল দিয়ে নুন দিয়ে রাত্রিবেলা কুলকুচি করুন, अगर করতে পারেন তবে। যেটা একু হ্যাবিটস আছে উনি উনি করতে পারেন তো রাত্রিবেলা উষ্ণ জল দিয়ে নুন দিয়ে কুলকুচি করে তবে ঘুমান। যে এভরি টাইম টোবেকো হ্যাবিটস আছেন তো রাত্রিবেলা উষ্ণ জল দিয়ে নুন দিয়ে করে ঘুমাবেন, তো একটু মাসলসটা রিল্যাক্স হবে। আর বাদ বাকি যে জিনিসটা যে ব্রাশ করুন প্রপারলি হয়ে যাবে। আমার শেষ প্রশ্ন, একটা এমন কোনো একটা অ্যাডভাইস দিতে চাইবে যেটা ইয়ং জেনারেশন হোক, বাচ্চা হোক, বয়স্ক হোক, প্রত্যেককে দাঁতের জন্য একটা এমন কোনো একটা অ্যাডভাইস, একটা অ্যাডভাইস এটা। আমি বলতে চাবো কি টুয়াইস ব্রাশিং করুন। যবে আপনার লাগে কি আপনার মুখ থেকে ফাউল স্মেল আসছে या फिर আপনার কিছু শক্ত জিনিস খেতে পাচ্ছেন না, আপনার ডেন্টিস্টটা কনসাল্ট করুন, প্রপার ব্রাশিং করুন। নিউ জেনারেশনটা ব্রাশিং করতে চায় না, চাইল্ডসটা ব্রাশিং করতে চায় না, একটু মেনটেন করুন। আর যেহেতু ফাস্ট ফুডটা তুমি খাচ্ছ তো ফাস্ট ফুড খাবে না, একটু মেনটেন রাখবে তো ভালো হবে। আর যবে या তো ব্লিডিং গমস হচ্ছে या দাঁতে ব্যথা হচ্ছে ইমিডিয়েট আপনার আশেপাশে যে ডেন্টিস্ট আছে ওনার কনসাল্ট করুন, আপনার হেলদি থাকবেন। সবার জন্য ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে অনেকক্ষণ আমাদের টাইম দেওয়ার জন্য। তো ডাক্তারবাবু যেটা বললেন, ডক্টর নীরজ কুমার সিং কিন্তু বললেন বারবার ধরে যে সপ্তাহে একটা দিন অন্তত নিম দিয়ে চেবান, নিমের দাঁতন চেবান, আধা ঘন্টা হলেও চেবান, 10 মিনিট হলেও চেবান, 15 মিনিট হলেও চেবান। রাত্রিরে অন্তত উষ্ণ গরম জলে কুলকুচি করুন। আমাদের যে পুরানো দাদু ঠাকুমারা বা দিদারা যেগুলো ইউজ করতো সেই ইউজেসগুলো করুন। আর গুটকা টোবাকো ছেড়ে দিতে পারলে সবচেয়ে ভালো। হেলদি খাবার খান,
ফাস্ট ফুড একটু অ্যাভয়েড করুন, সব কিছুই কিন্তু করুন মেনটেন করে। তো অবশ্যই আরও একবার আপনাকে ধন্যবাদ ডাক্তারবাবু, ডক্টর নীরজ কুমার সিংকে আমাদের সাথে জুড়ে থাকার জন্য। তো অবশ্যই আমরা আবারও আসবো কখনো কোনো আমাদের এই পডকাস্টে। ততক্ষণ দেখতে থাকুন সময় উইথ পডকাস্ট। থ্যাংক ইউ।